আসসালামু আলাইকুম। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অর্থনীতি ক্লাসে তোমাদেরকে উপস্থিত থাকার জন্য। প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের বাসায় বসে স্বাস্থ্যবিধি রক্ষা করে কিভাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের লেখাপড়া চলমান রাখা যায় তার জন্য অনলাইন ক্লাস চালু করেছে। দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ও অনলাইন ক্লাস অব্যাহত রেখেছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে একাদশ শ্রেণীতে স্বাগতম। তোমাদের যে নবীন শিক্ষার্থীবৃন্দ আমাদের মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছ, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদেরকেও, যারা তাদের সন্তানদের এই কলেজে ভর্তি করেছো। এই কলেজে ভর্তি করানোর মাধ্যমে তোমরা যেমনি ভাবে যাতায়াতের যে খরচ, সেই খরচ বেঁচে যাবে এবং তোমাদের যে সময় বেঁচে যাবে এবং দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় তোমাদেরকে খুব ভালো পড়াশোনা করানোর জন্য সকলেই সচেষ্ট রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমাদের আজকের ক্লাস এখানে শুরু করছি। আজকে আমরা যে যে বিষয়গুলো জানবো তোমাদেরকে তা বলে দিচ্ছি। প্রথমেই আমাদের অর্থনীতির ক্লাসে অর্থনীতি বিষয়টি যে সিলেবাস, সে সিলেবাস জানিয়ে দিব, বই পরিচিতি করব, কি বই তোমরা কিনবে এবং মান বন্টন জানিয়ে দিব। এই সমস্ত বিষয়গুলো জানানোর মাধ্যমে আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস তা শুরু হবে এবং তোমরা কারা কারা উপস্থিত থাকলে তোমাদের যে রোল নম্বর যদি জানতে সক্ষম না হও, ক্রমেই তোমরা তোমাদের রোল নম্বর জেনে যাবে এবং যারা তোমাদের বন্ধু যারা এখনো দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের যে অনলাইন ক্লাসের যে গ্রুপ সেখানে সংযুক্ত হননি, সেখানে সংযুক্ত হবে আশা করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের যে ক্লাস সেই ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা যে বিষয়টি যে তোমাদেরকে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অর্থনীতি ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, 2010, 2020, 21 এসএসসি সনের শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনা পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। এবং হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগতম আমরা জানাচ্ছি। ভালো রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাই যে বিষয়টি অর্থনীতি বিষয়ের যে পাঠ্য যে বইয়ের নাম এবং লেখকের নাম দিয়ে দিচ্ছি। তোমরা এর মধ্য থেকে যে কোনো একটি লেখকের যে বই তা কিনে নেবে, যে কোনো একটি বই কিনবে। এখানে 9টি পাঠ্য বইয়ের নাম দেয়া আছে। তোমাদের যে বইটি তোমার পছন্দ হবে সেই বইটি তোমরা কিনবে এবং কোনো গাইড বই ক্রয় করতে হবে না। এখানে 9টি লেখকের নাম দেওয়া হয়েছে, তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি বই তোমরা কিনে ফেলবে। এখানে লক্ষণীয় কোনো প্রকারের গাইড বই তোমাদের ক্রয় করতে হবে না এবং নিয়মিত ক্লাস করলে আশা করি
তোমাদের যে সমস্ত যে সিলেবাস, সেই সিলেবাস যেমনি ভাবে সম্পন্ন হবে এবং তোমাদেরকে বিভিন্ন নৈবেদিক এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এবং পরীক্ষায় ভালো ফলাফল করা যায় তাও চেষ্টা করা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে বইগুলো, এই বইগুলো থেকে যে কোনো একটি বই তোমরা ক্রয় করে নিবে। আজকের যে অর্থনীতি বিষয়টি রয়েছে, যে সমস্ত শিক্ষার্থী অর্থনীতি বিষয়ে ভর্তি হয়েছ বা অর্থনীতি বিষয়টি নিয়েছ তারা, এবং যারা এখনো সিদ্ধান্তে আসতে পারোনি, অর্থনীতি নেওনি কিন্তু জিপিএ ভালো রয়েছে, তারাও অর্থনীতি বিষয়টি নিলে তোমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে এবং আশা করি কঠিন বিষয়গুলো সহজভাবে বোঝানোর মাধ্যমে তোমাদের ভালো ফলাফল করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের যে প্রশ্নের ধারা ও মানবন্টন, সেই মানবন্টন বিষয়টি তোমাদেরকে দেখানো হচ্ছে। প্রতিটি পত্রের পূর্ণমান হবে 100। প্রিয় শিক্ষার্থী, প্রতিটি পত্রের পূর্ণমান হবে 100। তাহলে প্রতিটি প্রতি পত্রে বহু নির্বাচনী যে প্রশ্ন, সেই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মধ্যে 30টি প্রশ্নের উত্তর করতে হবে এবং মান থাকবে। তোমরা কি স্ক্রিন শেয়ারে প্রিয় শিক্ষার্থী, আমি আবার স্ক্রিন শেয়ারটি করছি। কারিগরি ত্রুটির কারণে স্ক্রিন শেয়ারটি হয়নি। এখন আমি এই স্ক্রিন শেয়ারটি করছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন স্ক্রিন শেয়ারটি হয়েছে, কারিগরি ত্রুটির কারণে দুঃখিত। তোমাদেরকে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ে স্বাগতম। হ্যাঁ, তোমাদেরকে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ে স্বাগতম। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের অর্থনীতি বিষয়ের যে পাঠ্য বইয়ের নাম, সেই নামগুলো দেওয়া হয়েছে এখানে। উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র রঞ্জিত কুমার নাথ, উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ বাহিজউদ্দিন, মোহাম্মদ শামসুল হুদা, 3 জন সম্মানিত লেখক এই বইটি লিখেছেন। এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র মাসুম আলী নুরুল আলম, এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র সোহরাওয়ার্দী, এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র দিলারা আরজু, এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র আনন্দমোহন বিশ্বাস, এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র শেখ শামীম ইসলাম, এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র মোহাম্মদ জাকির হোসেন, এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্র সঞ্জিত বল এবং সঞ্জয় বল। এই যে 9টি বইয়ের নাম এখানে উল্লেখ করেছি, এছাড়াও আরো অসংখ্য বই বাজারে রয়েছে। তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বই তোমরা ক্রয় করবে, কোনোভাবে কোনো গাইড বই ক্রয় করতে হবে না। এবং এখন আপাতত যেহেতু অর্থের বাজেট যাদের সীমিত রয়েছে, তারা প্রথম অর্থনীতি প্রথম পত্র বই ক্রয় করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই বই থেকে যে কোনো একটি বই তোমরা ক্রয় করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রশ্নের ধারা ও মান বন্টন তোমাদেরকে দেওয়া হচ্ছে। প্রতিটি পত্রের যে পূর্ণ মান তা হচ্ছে 100 এবং প্রতিটি পত্রে বহু নির্বাচনী যে প্রশ্ন, সেই প্রশ্ন যে থাকবে তা হচ্ছে 30টি নৈবেদিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। মান 30 গুণ 1 সমান 30 এবং
সময় 30 মিনিট এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। 11টি প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 60টি প্রশ্নের জন্য মান হচ্ছে 70 এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 3 ঘন্টার ভিতরে 30টি নৈবেদিক প্রশ্ন এবং 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। তাহলে এইভাবে হলো আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রশ্নের ধারা ও মানবন্টন, দ্বিতীয় পত্রে ও একই নিয়ম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে আজকের যে বিষয় তা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে আমরা, প্রিয় শিক্ষার্থী একটা কল ধরে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হচ্ছে তুমি ঢোকো, অনলাইন ক্লাস হচ্ছে। পারতেছি না, তুমি ওই দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় এটা সার্চ দাও, ফেসবুকে যে সার্চ দিয়ে তুমি ই করো, রিকোয়েস্ট পাঠাও, তারপরে অ্যাকসেপ্ট করে দিব। হ্যাঁ, যে সমস্ত শিক্ষার্থী এখনো গ্রুপে প্রবেশ করতে পারোনি তারা দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় ইংরেজিতে লিখে, বানানটা ঠিক করতে হবে, ইংরেজিতে লিখে তোমরা সার্চ দিবে এবং সার্চ দিলে আমরা ওটা পাবো, আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করে দিব। তাহলে তোমরা অর্থনীতি বা সকল ক্লাসেই, অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ক্লাস চলমান হচ্ছে, আমি ক্লাস নিচ্ছি, এর মধ্যে তোমার সাথে কথা বললাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এক শিক্ষার্থী টেলিফোন করেছে যে আমাদের গ্রুপে নাকি প্রবেশ করতে পারছে না, তো নতুন, তো সেই জন্য হয়তো। তাহলে আজকে আমাদের যে আলোচনার যে বিষয় তা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই বিষয়টি আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত। অর্থনীতি প্রথম পত্রে, প্রিয় শিক্ষার্থী, 10টি অধ্যায় রয়েছে। এই 10টি অধ্যায়ে, প্রতিটি অধ্যায়ে থেকে কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং প্রতিটি অধ্যায় থেকে নৈবেদিক প্রশ্ন থাকবে বোর্ড পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়। তাহলে একটি অধ্যায় থেকে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন থাকবে। তাহলে তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক অর্থনীতি, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়গুলো এখন জানবো তা হচ্ছে যে আমাদের যে আজকের আলোচনার বিষয় তা হচ্ছে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, বেসিক ইকোনমিক প্রবলেম এন্ড রেমেডিজ। আজকের পাঠ হচ্ছে অসীম অভাব ও সম্পদ সীমিত এবং অভাব পূরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে অর্থনীতিবিদের ছবি দেখছো, বিখ্যাত অর্থনীতিবিদ পল স্যামুলসন, অর্থনীতিবিদ, একজন বিখ্যাত অর্থনীতিবিদ। আজকের যে অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায়ের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যা বিষয়ে পল স্যামুলসনের 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান বিষয়টি আলোচিত হয়েছে। তো মানব জীবনে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা। সকল মানুষ, সকল পরিবার এবং সকল রাষ্ট্রেরই এই সমস্যাটি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, মানব জীবনে কি রয়েছে? অভাব অসীম এবং সম্পদ সীমিত। তোমরা যে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, এই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সাথে সাথে কিছু অভাব তোমাদের তৈরি হয়েছে, তা হচ্ছে
বই কিনতে হবে, খাতা কিনতে হবে, কলম কিনতে হবে, ড্রেস বানাতে হবে, জুতা কিনতে হবে। এবং এখন যে বিষয়টি তা হচ্ছে অনলাইন ক্লাসে সংযুক্ত থাকার জন্য যাদের স্মার্ট মোবাইল নেই বা কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই তাদের ল্যাপটপ কিনতে হবে, বা তোমাদেরকে ডাটা ভরতে হবে। যাদের রয়েছে তাদেরকে ইন্টারনেটের যে ডাটা সেই ডাটা কিনতে হবে বা ওয়াইফাই সংযুক্ত করতে হবে। তাহলে এই যে অসীম অভাব, অসংখ্য অভাব, এই অভাবগুলো তোমাকে পূরণ করতে হবে। কিন্তু তোমার সম্পদ সীমিত বা আমাদের সম্পদ সীমিত, এটি যেমনি পরিবারের ক্ষেত্রে বাস্তবিক তেমনি সমাজের ক্ষেত্রেও এটি এই সমস্যাটি রয়েছে এবং এটি রাষ্ট্রের ক্ষেত্রেও রয়েছে। কাজেই মানব জীবনের যে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, তাহলে সম্পদ সীমিত দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তোমাদের যে এত অভাব, তোমাদের বই কিনতে হবে, ড্রেস বানাতে হবে, জুতো কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, তোমাদেরকে যে এই যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসে সংযুক্ত থাকার জন্য তোমাদের মোবাইলে বা ইন্টারনেটের কানেকশন নিতে হবে। এই যে অভাব, এই অভাবগুলো পূরণ করতে হবে। কিন্তু তোমাদের সম্পদ বা আমাদের সম্পদ সীমিত, এই সম্পদ সীমিত সম্পদ দ্বারা কিভাবে এত অসীম অভাব পূরণ করা যাবে তাই মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে এই অসীম অভাব পূরণের জন্য যেহেতু আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দ্বারা কিভাবে এই অসীম অভাব পূরণ করা যায় তাই মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই অভাবগুলো পূরণ করার জন্য সীমিত সম্পদ দিয়ে এই অভাব পূরণের চেষ্টা করতে হয় এবং সেই জন্য নির্ধারণ করতে হয় কোন অভাবগুলো আগে পূরণ করা হবে, কোন অভাবগুলো পরে পূরণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু অসংখ্য অভাব রয়েছে কিন্তু সম্পদ সীমিত রয়েছে, এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে হবে। এই অসীম অভাব পূরণের ক্ষেত্রে কোন অভাবগুলো প্রথমে প্রয়োজন, তারপরে দ্বিতীয়ত প্রয়োজন, তৃতীয়ত প্রয়োজন, এভাবে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে যে যে অভাবগুলো এখনই পূরণ করতে হবে, না পূরণ করলে নয়, সেই অভাবগুলো পূরণ করবে সম্পদের সীমাবদ্ধতা সাপেক্ষে। এই যে অভাবের যে অভাবের যে অভাবের যে গুরুত্ব অনুযায়ী এই যে তোমাদের অসীম অভাবের যে তালিকা তৈরি করা তা মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই সমস্যাটি দুষ্প্রাপ্যতা থেকে তৈরি হয়েছে। মানব জীবনে যদি সম্পদ অসীম হতো তাহলে কিন্তু এই সমস্যাটির উদ্ভব হতো না। যেহেতু মানব জীবনে সম্পদ সীমিত তাই এই দুষ্প্রাপ্যতার বিষয়টি থেকে এই যে নির্বাচন, এই অভাবের গুরুত্ব অনুযায়ী নির্বাচন বিষয়টি এসেছে। তাই পল এ স্যামুলসন বিখ্যাত অর্থনীতিবিদ তিনি তিনটি সমস্যার কথা উল্লেখ করেছেন। এক হচ্ছে কোন কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে, হোয়াট কোয়ান্টিটি টু প্রডিউস, অর্থাৎ কি পরিমাণে দ্রব্য উৎপাদন করা হবে এবং কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে, এটি যেমনই মৌলিক সমস্যা তেমনি ভাবে দ্বিতীয় যে সমস্যা তা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে বা হাউ টু প্রডিউস, অর্থাৎ কিভাবে উৎপাদন করা হবে, এটিও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এবং তৃতীয় যে সমস্যাটি তা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। প্রিয় শিক্ষার্থী, ফ্রম হোম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে এই যে দুষ্প্রাপ্যতা থেকে যে অভাব সৃষ্টি হলো, এই অভাবগুলো পূরণ করার জন্য তিনটি মৌলিক সমস্যার সমাধান করতে হয়। যেহেতু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দ্বারা কোন কোন দ্রব্য উৎপাদন করবে, কি পরিমাণ উৎপাদন করবে। তোমাদের কথা যদি বলি, তোমরা যেহেতু প্রথমে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, এখন তোমার বই কিনতে হবে। কোন কোন বইগুলো কিনবে, ফার্স্ট পেপারের বইগুলো কিনবে না সেকেন্ড পেপারের বইগুলো কিনবে। যদি তোমাদের সম্পদ সীমিত হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথম পত্র এই বইগুলো আগে কিনবে, কিন্তু দ্বিতীয় পত্রের বই পরে কিনবে। কি পরিমাণে কিনবে
একটি বই কিনবে, খাতা কয়টি কিনবে, কলম কতটি কিনবে, এটাও নির্ধারণ করতে হয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটা কিভাবে কিনবে, অর্থাৎ কিভাবে উৎপাদন করা হবে। যেহেতু এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সমস্যা বা একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেজন্য সকল দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না সম্পদের সীমাবদ্ধতার জন্য। তাই এই যে উৎপাদন করা হবে, সে কি পদ্ধতি উৎপাদন করা হবে বা কিভাবে উৎপাদন করা হবে। এইভাবে উৎপাদন করার দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে মূলধন ঘন উৎপাদন পদ্ধতি, আর একটি হচ্ছে শ্রম ঘন উৎপাদন পদ্ধতি। মূলধন ঘন উৎপাদন পদ্ধতি হচ্ছে যেখানে মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম, তাকে মূলধন ঘন উৎপাদন পদ্ধতি বলে। এবং যেখানে শ্রমের পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ কম, সেই ধরনের উৎপাদন পদ্ধতিকে শ্রম ঘন উৎপাদন পদ্ধতি বলা হয়। তাহলে যেখানে মূলধন বেশি সেটা হচ্ছে মূলধন ঘন, যেখানে শ্রম বেশি তা হচ্ছে শ্রম ঘন উৎপাদন পদ্ধতি। এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। এবং কার জন্য উৎপাদন করা হবে, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার জন্য উৎপাদন করা হবে, বিভিন্ন ধরনের শ্রেণী রয়েছে। পুঁজিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের মালিকানা যেহেতু ব্যক্তিগত, তাই এই উৎপাদন কার জন্য করা হবে তা নির্ধারণ করতে হয়, এবং যার সামর্থ্য আছে সে দ্রব্যটি ক্রয় করবে, যার সামর্থ্য নেই সে দ্রব্যটি ক্রয় করতে পারবে না। তাই কার জন্য উৎপাদন করা হবে, এই সমস্যাটি সমাধানের জন্য চারটি যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, এই চারটি অর্থনৈতিক ব্যবস্থার অধীনে সমস্যাগুলো সমাধান করা হয়। চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসবে। পুঁজিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে দুষ্প্রাপ্যতা থেকে যে সমস্যাটি তৈরি হলো, কি দ্রব্য কিভাবে কার জন্য উৎপাদন করা হবে, এই প্রশ্নটির সাথে আরেকটি সমস্যা রয়েছে, তা হচ্ছে সম্পদের দক্ষতর ব্যবহার হয় কি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সম্পদ রয়েছে এই সম্পদ কি দক্ষভাবে ব্যবহার করা হয় কিনা, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে এবং বন্টনের ক্ষেত্রে এই যে সমস্যাটি তা দক্ষতর ভাবে উৎপাদন হয় কিনা, তাও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে জানলাম আমরা যে মানব জীবনে অভাব অসীম, সম্পদ সীমিত, এবং সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়, তা মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই সমস্যাটি সমাধানের জন্য যে আরো যে মৌলিক সমস্যাটি তৈরি হয়, তা পল স্যামুয়েলসন তিনটি সমস্যার কথা বলেছেন। একটি, কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে, কিভাবে করা হবে, কার জন্য করা হবে, এবং দ্রব্যটি যে উৎপাদিত হবে তা কি দক্ষভাবে উৎপাদিত হবে, এবং এর বন্টনও কি দক্ষ হয় কিনা, তাও একটি গুরুত্বপূর্ণ মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রথম অধ্যায় অসীম অভাব এবং সম্পদ সীমিত এবং সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা আলোচনা করেছি। এখন এই বিষয়গুলো কোন কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা যায় তা একটি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, চারটি সমস্যা বিশ্লেষণ থেকে মৌলিক সমস্যার প্রকৃতি অনুধাবন করা যায়। তাহলে কি বিষয়টা, যে কি উৎপাদন করা হবে, যে প্রথম প্রশ্ন, তা হচ্ছে প্রত্যেক সমাজের মৌলিক সমস্যা এটি। সম্পদের স্বল্পতার কারণে এই সমস্যাটি উদ্ভব। প্রিয় শিক্ষার্থী, সম্পদ যদি স্বল্প না হতো তাহলে এই সমস্যাটির উদ্ভব হতো না। যেহেতু মানুষের সম্পদ সীমিত, তাই এই যে মৌলিক সমস্যাটি, এই সমস্যাটির সৃষ্টি হয়েছে। প্রয়োজন এবং গুরুত্বের ভিত্তিতে প্রথমে স্থির করতে হয় কি কি দ্রব্যের উৎপাদন প্রয়োজন এবং কি পরিমাণ উৎপাদন করা হবে তা নির্ধারণ করা একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে কোন দ্রব্য উৎপাদন করা হবে তাও একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, এই সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখানো সম্ভব। এই যে লম্ব অক্ষে যে রেখাটি দেখানো হয়েছে তা হচ্ছে খাদ্য, এবং ভূমি অক্ষে যে রেখাটি দেওয়া হয়েছে তা হচ্ছে বস্ত্র। অর্থাৎ লম্ব অক্ষে খাদ্য এবং ভূমি অক্ষে বস্ত্র দেখানো হয়েছে, এবং ও হচ্ছে মূল বিন্দু। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু অর্থনীতিতে ডায়াগ্রাম বা চিত্র ব্যবহার করব। সেই চিত্রগুলো
অবশ্যই অর্থনীতি বিষয়ে ব্যাখ্যার জন্য প্রয়োজন হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে এই রেখাচিত্র তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণে অনেক সময় পরীক্ষায় অনেক সময় দিতে হয় না, অনেক সময় দিতে হয়। তাই অর্থনীতি বিষয়ের ক্ষেত্রে যে কোনো বিষয় বোঝানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছু কিছু চিত্র ব্যবহার করা হয়। এই চিত্রগুলো প্রাথমিকভাবে যদি তুমি বুঝে ফেলো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে না, কিন্তু যে সমস্ত শিক্ষার্থী বৃন্দ রেগুলার ক্লাস করবেন বা করবে না বা নিয়মিত ক্লাস করবে না, তারা হয়তো বিষয়টি না বোঝার কারণে হয়তো তার কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু আসলে বিষয়টি খুবই সহজ। দেখো, লম্ব অক্ষ খাদ্য আমরা দেখিয়েছি এবং ভূমি অক্ষে বস্ত্রের উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন নির্দেশকারী বিন্দুগুলো নিয়ে যে রেখা গঠিত হয় তা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি সাপেক্ষে কোন দেশে বা অঞ্চলে উৎপাদনের যে উপাদান, যে সম্পদ, সেই সম্পদ দ্বারা দুটি দ্রব্যের, এক্ষেত্রে আমরা দেখেছি খাদ্য এবং বস্ত্র, দুটি দ্রব্যের সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় তা সমন্বয় নির্দেশক বিন্দু নিয়ে যে রেখাটি গঠিত হয় তা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে এবি রেখাটি, এই এবি রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো এ এবং এই যে বি রেখাটি, এই এবি রেখাটি যে মাউস দিয়ে দেখাচ্ছি, এই রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখা দ্বারা বোঝানো হয় দুটি দ্রব্যের অর্থাৎ খাদ্য এবং বস্ত্র উৎপাদনের সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করা হয় নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা। এক্ষেত্রে সম্পদের পরিমাণ হচ্ছে এ ও বি পরিমাণ। তাহলে কি, এই যে মাউস দ্বারা দেখাচ্ছি, ও এ, এ ও বি সম্পদ দ্বারা এই দ্রব্য উৎপাদন করা হয়। এখন আমরা দেখব এই যে এ বিন্দুতে উৎপাদনের পরিমাণ অর্থাৎ খাদ্য উৎপাদনের পরিমাণ ও এ, অর্থাৎ সকল সম্পদ খাদ্য উৎপাদনে নিয়োজিত, অর্থাৎ বস্ত্র উৎপাদন করা হয় না। এ বিন্দু নির্দেশ করে বস্ত্র উৎপাদন শূন্য, কিন্তু খাদ্য উৎপাদন ও এ পরিমাণ। এবং বি বিন্দু নির্দেশ করে খাদ্য উৎপাদন করা হয় না, সকল সম্পদ বস্ত্র উৎপাদনে নিয়োজিত এবং বস্ত্রের উৎপাদন ও বি। এবং ই বিন্দু নির্দেশ করে খাদ্যের উৎপাদন ও ওয়াই জিরো এবং বস্ত্রের উৎপাদন হচ্ছে ও এক্স জিরো। তাহলে তিনটি বিন্দু পেলাম আমরা। এ বিন্দু খাদ্যের উৎপাদন ও এ, বস্ত্র শূন্য। ই বিন্দু খাদ্যের উৎপাদন ও ওয়াই, বস্ত্রের উৎপাদন হচ্ছে ও এক্স জিরো। এবং বি বিন্দু খাদ্যের উৎপাদন শূন্য, বস্ত্রের উৎপাদন ও বি। এবং এফ বিন্দু দেখাচ্ছে খাদ্যের উৎপাদন হচ্ছে ও ওয়াই ওয়ান এবং বস্ত্রের উৎপাদন হচ্ছে ও এক্স ওয়ান। প্রিয় শিক্ষার্থী, এই যে চারটি বিন্দু আমরা পেলাম, এ বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু, বি বিন্দু, এই প্রতিটি বিন্দুই উৎপাদন সম্ভাবনা রেখার একটি বিন্দু। এ বিন্দুতে শুধুমাত্রই খাদ্য উৎপাদন হয়, ই বিন্দুতে কিছু খাদ্য কিছু বস্ত্র উৎপাদন হয়, এফ বিন্দু কিছু বস্ত্র কিছু খাদ্য উৎপাদন হয়, বি বিন্দু শুধুমাত্র বস্ত্র উৎপাদন হয়, খাদ্য উৎপাদন হয় না, অর্থাৎ খাদ্যের উৎপাদন শূন্য। এই বিষয়টি দেখো একটি তালিকায় দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি একটি তালিকায় দেখানো হয়েছে। আচ্ছা, তোমরা এখানে লেখা হয়েছে যে স্যার অর্থনীতি নেই নাই তো পড়ছে নিছি, পরিণতি নিছে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যদি পরিণতি কেউ নিয়ে থাকো, ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি সাবজেক্ট পরিবর্তন করারও সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে তোমরা ক্লাস করতে থাকো। যদি
সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাহলেও পরিবর্তন করতে পারবে। এই পর্যন্ত অর্থনীতিতে আলহামদুলিল্লাহ দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ে আমি 2000 সনে এই কলেজে অধ্যাপনা শুরু করেছি। তার আগে মুন্সিগঞ্জ কলেজে 5 বছর অধ্যাপনা করেছি। তারপরে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ে 2000 সনে আমি অধ্যাপনা শুরু করেছি। আলহামদুলিল্লাহ এই 20 বছরে অর্থনীতি সাবজেক্টে, অর্থনীতি বিষয়ে এ পর্যন্ত কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সকল প্রশংসা আল্লাহর। তো প্রিয় শিক্ষার্থী, নির্ভয়ে যে সমস্ত শিক্ষার্থী জিপিএ ভালো 3-এর উপরে, তারা নির্ভয়ে অর্থনীতি নিতে পারো। অর্থনীতি ভীতির কারণে যে অর্থনীতি নিবে না তা নয়, কারণ পূর্বের ইতিহাসগুলো দেখা যায় যে অর্থনীতিতে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ে তোমাদের মতো শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অনেকে ভালো ফলাফল অর্জন করেছে। এমনকি বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানেও তারা লেখাপড়া করে জাতীয় পর্যায়ে, উচ্চ পর্যায়ে তারা কর্মরত আছে। প্রিয় শিক্ষার্থী, অর্থনীতি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বিশ্ব যে কূটনীতি তা অর্থনৈতিক কূটনীতি, সেক্ষেত্রে অর্থনীতি বিষয়টি তোমার ভবিষ্যতে প্রয়োজন হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে বাস্তব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তোমার দক্ষতা বৃদ্ধির জন্য অবশ্যই অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই অর্থনীতি বিষয়টি তোমাদের জানা থাকলে তোমাদের ভবিষ্যৎ যে আকাঙ্ক্ষিত যে বিষয়গুলো তা অনেক ক্ষেত্রে পূরণ হবে বলে আমি আশা করি। তাই প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অর্থনীতি বিষয়টি নিবে। একজন লেখছে নাদিয়া আবির লিখেছ যে স্যার বুক লিস্ট কবে দিবে? তুমি মনে হয় পরে প্রবেশ করেছো, আমি বুক লিস্ট দিয়ে দিয়েছি। তোমাকে আবার ইচ্ছে করলে এখন দেখাতে পারি, অনেকে যারা পরে প্রবেশ করেছো। তো আমি বুক লিস্টটা আবার শেষের দিকে আবার তোমাদেরকে দিয়ে দিব, শেষ পর্যন্ত থাকবে আশা করি। তাহলে আজকে আমি যে বিষয়টি তা হচ্ছে যে আমাদের যে মৌলিক অর্থনৈতিক যে সমস্যা, সেই মৌলিক যে অর্থনৈতিক সমস্যা, এই মৌলিক অর্থনৈতিক সমস্যার যে সমাধানের যে প্রক্রিয়া, সেই সমাধানের প্রক্রিয়ায় পল স্যামুয়েলসন অর্থনীতিবিদ 3টি মৌলিক সমস্যার কথা বলেছেন। কি উৎপাদন করা হবে, কিভাবে করা হবে, কার জন্য করা হবে, এবং সর্বশেষ যে দক্ষভাবে দ্রব্যটি উৎপাদিত হলো কিনা এবং তা দক্ষভাবে, দুর্নীতিমুক্ত ভাবে, খুব দক্ষভাবে বন্টন হলো কিনা, এই বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বোঝানোর জন্য আমরা প্রথমত যে কি উৎপাদন করা হবে এই বিষয়টি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আলোচনা করা হয়েছে। যেহেতু প্রথম ক্লাস, সে কারণে হয়তো তোমাদের কিছু কিছু বিষয় নতুন মনে হবে। আশা করি তোমরা অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে পড়লে বিষয়গুলো তোমাদের পরিচিত হবে এবং তোমাদের বিভিন্ন রকমের যে সমস্যা, সেই সমস্যাগুলো তোমরা কমেন্টসে লিখবে এবং আমি সমাধান করার চেষ্টা করব। এবং নাদিয়া আবির স্যার বুক লিস্ট দিবে কবে? নাদিয়া আক্তার স্যার বুক লিস্ট দিবে, 2বার করেছো। আরিয়ান আহমেদ স্যার, আপনি একটা কি বাজে কমেন্টস করা হয়েছে, এই ধরনের যে শিক্ষার্থী বৃন্দ যে হতে পারে, তুমি কোন ধরনের শিক্ষার্থী আসলে আমি তো তোমাকে কিছু বলবো না। তুমি যে এই যে বাক্যটি ব্যবহার করেছো তা তোমার উপরে ফিরে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছ থেকে এই ধরনের কথা বা এই ধরনের বাক্য আমরা আমাদের জাতি আশা করি না। আমরা তুমি আশা করি তুমি তোমার ভুল বুঝতে পারবে এক সময় যে তুমি কি বাক্য ব্যবহার করেছো। তোমাদেরকে চরিত্র গঠন, তোমাদের
ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। কাজেই আশা করি তুমি তোমার যে কমেন্টস, সেই কমেন্টস তুমি মুছে ফেলবে তুমি যদি আমাদের শিক্ষার্থী হয়ে থাকো। আর তুমি যদি বাহিরের শিক্ষার্থী হও তাহলেও বলবো যে তুমি তোমার এই কমেন্টস তুমি ফিরিয়ে নিবে। তুমি শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় বা কি বাক্য ব্যবহার করতে হয় তা তুমি তোমার পরিবার থেকে বা তোমার সমাজ বা তুমি কোথা থেকে এসেছো বা কিভাবে তুমি কোন কোন ধরনের মানুষের সাথে তুমি মিশতেছো সেটা একটি ভাববার বিষয়। আমাদের সমাজ যে কঠিন সমস্যার সম্মুখীন তা তোমার এই বাক্য ব্যবহারেই বোঝা যাচ্ছে। আয়ান আহমেদ, তোমাকে আমি বলবো তোমার বয়স কম, তুমি তোমার কমেন্টসটি তুমি ডিলিট করবে। তোমাদের মঙ্গল কামনা করি। আমরা শিক্ষক, আমরা তোমাদের বড়, তোমাদের মুরব্বী। তুমি কি কারণে এই বাক্য করলে সেটা তুমি ভালো বুঝো, ঠিক আছে? আমি তোমাকে তো কমেন্টসটি মুছে ফেলার জন্য বলছি। এবং তুমি যেহেতু এখানে আয়ান আহমেদ, তুমি কে বা তোমার পরিবার কে তাও আমরা জানতে পারবো আশা করি। তাহলে আয়ান আহমেদ, তোমাকে আমি অনুরোধ করছি তোমার এই কমেন্টসটি তুমি ডিলিট করে দিবে। তোমার অন্যান্য যে বন্ধু এবং তোমাদের সহপাঠী তারাও তোমার এই রুচিবোধটি তোমার প্রকাশ পেল। এখন আমরা কি উৎপাদন করা হবে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে উৎপাদন সম্ভাবনা রেখার এ, ই, এফ এই চারটি বিন্দু এখানে দেখানো হয়েছে। প্রকৃতই এখানে অসংখ্য বিন্দু রয়েছে। প্রতিটি বিন্দুই কি পরিমাণ উৎপাদন করা সম্ভব তা নির্দেশ করছে। তাই উৎপাদন সম্ভাবনা রেখা একে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জি বিন্দুটি দেখতে পাচ্ছি, তোমরা জি বিন্দুটি দেখতে পাচ্ছ যে মাউসের দ্বারা জি বিন্দুটি, এই জি বিন্দু হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত একটি বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত একটি বিন্দু। এই বাহিরের বিন্দুতে উৎপাদন করা সম্ভব হয় না, কারণ এখানে অধিক পরিমাণে খাদ্য এবং অধিক পরিমাণ বস্ত্র নির্দেশ করে। যেহেতু আমাদের সম্পদ সীমিত, তাই এই সীমিত সম্পদ দ্বারা অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় না এবং প্রযুক্তি সাপেক্ষে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় না। তাই জি বিন্দু হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। এবং উৎপাদন সম্ভাবনা রেখা এ বি এর অভ্যন্তরে যে এস বিন্দুটি রয়েছে, এই এস বিন্দুতে উৎপাদন করা সম্ভব হয়, কিন্তু এই এস বিন্দুতে খাদ্যের পরিমাণও কম এবং বস্ত্রের পরিমাণও কম। ফলে এস বিন্দুতে উৎপাদনের মাধ্যমে সম্পদের অপচয় হয়, বেকারত্ব বিদ্যমান থাকে। তাই এস বিন্দুতে উৎপাদন করা অনুচিত হবে, অর্থাৎ যৌক্তিক হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কি উৎপাদন করা হবে এই বিষয়টি বোঝানো হলো। এস বিন্দু হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, কিন্তু এখানে বেকারত্ব বিদ্যমান রয়েছে। এবং জি বিন্দু হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত একটি বিন্দু, যেখানে উৎপাদন করা সম্ভব নয়। দেখো প্রিয় শিক্ষার্থী, পাশে একটি নির্দেশক বিন্দু দেওয়া হয়েছে, তা হচ্ছে এ বিন্দুতে খাদ্য হচ্ছে ও এ এবং বস্ত্র হচ্ছে 0। বি বিন্দুতে, এই যে দেখো বি বিন্দুতে মাউস দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি মাউসটি ঘোরাচ্ছি। এই বি বিন্দুতে বস্ত্রের উৎপাদন ও বি এবং খাদ্যের উৎপাদন 0। ই বিন্দুতে খাদ্যের উৎপাদন ও ওয়াই 0 এবং বস্ত্রের উৎপাদন ও এক্স 0। এফ বিন্দুতে খাদ্যের উৎপাদন ও ওয়াই 1 এবং বস্ত্রের উৎপাদন ও এক্স 1 নির্দেশ করছে। মোহাম্মদ মাহিন হোসেন লেখছে হোয়াট থা। তোমাদের যে কমেন্টস গুলি, তোমরা প্রথম ক্লাসে তোমরা যদি শিক্ষার্থী হয়ে থাকো, তোমরা কোন বিভাগের শিক্ষার্থী আমি এখনো বুঝতে পারছি না, তবে জানতে পারবো শিক্ষার্থী হয়ে থাকলে, বা বাহিরে হইলেও বুঝতে পারবো। তোমাদের কমেন্টস গুলি ক্লিয়ার করবে এবং মার্জিত কমেন্টস করবে।
তোমাদের এগুলো কিন্তু ডকুমেন্ট আকারে থেকে যাচ্ছে। তোমার যে সমস্ত বাজে বাক্যগুলি ইউজ করো এগুলো কিন্তু ডকুমেন্ট হিসেবে থাকে, শুধুমাত্র এখানেই নয়, কোনো মানুষ কোনো অপরাধ না করেও যে তোমাদের এই বাজে যে কমেন্টস, এই কমেন্টস গুলো কিন্তু তোমাদের ক্ষতির কারণ হয়। তোমরা তোমাদেরই ক্ষতি করছো এই বাজে কমেন্টস করার জন্য। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তোমাদেরকে তোমাদের খুব যে তোমাদের চারিত্রিক গঠন এবং তোমাদের যে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে দ্বিতীয় যে প্রশ্ন তা হচ্ছে কিভাবে বা কোন কৌশল উৎপাদন করা হবে। এটি অর্থনৈতিক দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। পৃথিবীতে প্রত্যেক দেশে দুইটি উৎপাদন কৌশল হয়, তা হচ্ছে একটি শ্রম ঘন উৎপাদন কৌশল আর একটি হচ্ছে মূলধন ঘন উৎপাদন কৌশল। শ্রম ঘন উৎপাদন কৌশল হচ্ছে যেখানে শ্রম বেশি মূলধন কম, যে উৎপাদন ব্যবস্থায় শ্রম বেশি মূলধন কম সেই উৎপাদন কৌশলকে বলা হয় শ্রম ঘন উৎপাদন কৌশল বা লেবার ইন্টেন্সিভ টেকনিক। এবং মূলধন ঘন উৎপাদন কৌশল, যে উৎপাদন ব্যবস্থায় মূলধন বেশি শ্রম কম সেই উৎপাদন কৌশলকে বলা হয় ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক। তোমরা বাস্তব একটি উদাহরণ তোমরা লক্ষ্য করবে, দোলেশ্বর ঘাটে যে বৈঠা চালিত যে নৌকা, সেই বৈঠা চালিত নৌকার উৎপাদন কৌশল হচ্ছে বা সেবার কৌশল হচ্ছে শ্রম ঘন, কারণ এখানে কোনো মেশিন থাকে না, সেক্ষেত্রে একজন মাঝি থাকে, সেই মাঝি বৈঠার মাধ্যমে নৌকাটি এপার থেকে ওপার করে আমাদের পার করে দেয়। এটি হচ্ছে শ্রমঘন উৎপাদন কৌশল বলা যায়। এবং যে নদী পারাপারে যে বড় নৌকাটি থাকে বা ট্রলারটি থাকে, সেখানে একটি মেশিন থাকে, যে মোটর থাকে, সেই মোটরের মাধ্যমে সেই মেশিনটি ঘুরে, যে সেই মেশিনটি ঘোরার মাধ্যমে যে পাখা, ইঞ্জিন চালিত যে পাখা, সেই পাখাটি ঘোরে। এবং এটি হচ্ছে ক্যাপিটাল ইন্টেনসিভ টেকনিক বা মূলধন উৎপাদন কৌশল। এক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম। এক্ষেত্রে একটি ইঞ্জিন চালিত যে নৌকা, সেই নৌকায় অধিক পরিমাণে মানুষ উঠতে পারে এবং তার গতিও বেশি হয়, উৎপাদন ক্ষমতাও বেশি হয় এবং অধিক দ্রুত এবং অধিক পরিমাণে মানুষ এপার ওপার করা যায়, তাই এটি মূলধন ঘন। কৃষিক্ষেত্রে যদি বলা হয় তাহলে পূর্বের যে আদিম যে পদ্ধতি চাষাবাদের, নাঙল এবং গরু নিয়ে যে চাষাবাদ পদ্ধতি, তা ছিল শ্রমঘন। বর্তমানে জমি কর্ষণের জন্য উন্নত মানের যে ট্রাক্টর এবং উন্নত মানের যে ফসল বপন, ফসল উত্তোলন, মাড়াই ইত্যাদি ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহৃত হয় তা হচ্ছে মূলধন ঘন উৎপাদন কৌশল। তাহলে যে কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে শ্রম ঘন এবং মূলধন ঘন উভয় ভাবেই দ্রব্যটি উৎপাদন করা সম্ভব। কোন দেশে কোন দ্রব্য কোন ধরনের উৎপাদন কৌশল অবলম্বন করবে তা নির্ভর করে উক্ত দেশের সম্পদের প্রাচুর্যতার সাপেক্ষে। যে দেশে সম্পদ মূলধন বেশি, সে দেশে মূলধন ঘন উৎপাদন কৌশল অবলম্বন করবে, এবং যে দেশে শ্রম বেশি সে দেশে শ্রম ঘন উৎপাদন কৌশল অবলম্বন করবে। তাহলে আমাদের বাংলাদেশেও যে গার্মেন্টস যে শিল্প চলমান রয়েছে এবং গার্মেন্টস শিল্পে যে উন্নতি লাভ করেছে, তার উন্নতির পেছনের প্রধানতম কারণ হলো আমাদের শ্রমশক্তি। আমাদের শ্রমশক্তি বেশি এবং সস্তা, তাই আমরা শ্রমঘন উৎপাদন কৌশল ব্যবহারের মাধ্যমে পোশাক শিল্পের ক্ষেত্রে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছি। চীনের পরেই দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা শ্রম ঘন উৎপাদন কৌশল অবলম্বনের মাধ্যমে শ্রম যেহেতু সস্তা, এই উপাদানটির প্রাচুর্যতার জন্য
এবং দক্ষভাবে পোশাক উৎপাদন করার জন্য আমরা শ্রমঘন উৎপাদন কৌশল অবলম্বন করে উৎপাদন কর্ম চলমান রেখেছি এবং এক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। অনুরূপভাবে জাপান মূলধনে সমৃদ্ধ, এই জাপান মূলধনে সমৃদ্ধ হওয়ায় জাপানের যে গাড়ি তা উৎপাদন করে এবং বিদেশে রপ্তানি করে এবং অর্থনৈতিক উন্নতি সাধন করে। তাই জাপান মূলধন ঘন উৎপাদন কৌশল অবলম্বন করে যে উন্নত মানের যে ট্যাক্সি, বিভিন্ন বাস এবং মূলধনজাত বিভিন্ন রেল এবং রেল ইঞ্জিন এবং বিভিন্ন কলকারখানার যন্ত্রপাতি উৎপাদন করে এবং রপ্তানি করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কোনো না কোনো দেশ কোনো না কোনো সম্পদে সমৃদ্ধ হয়ে থাকে। যে দেশ শ্রম সস্তা সে দেশ শ্রম ঘন উৎপাদন কৌশল সাধারণত অনুসরণ করে থাকে এবং যে দেশে মূলধন সস্তা সে দেশ মূলধন ঘন উৎপাদন কৌশল অবলম্বন করে থাকে। এই বিষয়টি আমরা যে ব্যাখ্যা করছি তা হচ্ছে যে দেশে শ্রম বেশি বা সস্তা সে দেশ শ্রম ঘন এবং যে দেশে মূলধন বেশি তথা সস্তা সে দেশ মূলধন ঘন উৎপাদন কৌশল নির্ভর। উন্নত দেশ যেমন জাপান, আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, ইটালি ইত্যাদি দেশ মূলধন ঘন উৎপাদন কৌশল এবং বাংলাদেশ, ভারত, নেপাল ইত্যাদি উন্নয়নশীল দেশসমূহ শ্রম ঘন উৎপাদন কৌশল নির্ভর হয়ে থাকে। এটি সিদ্ধান্ত গ্রহণ করাও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সম্পদের প্রাচুর্যতার প্রেক্ষিতে এই সিদ্ধান্তটি গ্রহণ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, মূলধন ঘন উৎপাদন কৌশল ব্যবহার করবে নাকি শ্রম ঘন উৎপাদন কৌশল ব্যবহার করবে তা নির্বাচন করা প্রয়োজন। এটি একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই সমস্যাটি একটি রেখাচিত্রের মাধ্যমে দেখানো সম্ভব। এটি হচ্ছে সমুৎপাদন রেখা। এই বিষয়টি তোমাদেরকে আবার পুনরায় আরো বিস্তারিত আলোচনা করব। তাই এই যে লাল রেখাটি, এখানে মূলধন বেশি শ্রম কম, তাই এটি মূলধন ঘন উৎপাদন কৌশল, অর্থাৎ এ বিন্দু মূলধনের পরিমাণ OK1 এবং শ্রমের পরিমাণ হচ্ছে OL1 এবং বেগুনি রঙের যে বি রেখাটি OB রেখাটি এটি হচ্ছে শ্রম ঘন উৎপাদন কৌশল। এক্ষেত্রে শ্রম কম মূলধন বেশি, তাই বি বিন্দু শ্রম ঘন উৎপাদন কৌশল অবলম্বন করছে। বি বিন্দুতে মূলধনের পরিমাণ OK2 এবং শ্রমের পরিমাণ OL2, অর্থাৎ এখানে শ্রম বেশি মূলধন কম বি বিন্দুতে, তাই এটি শ্রম ঘন উৎপাদন কৌশল। এবং লাল রেখাটি হচ্ছে মূলধন ঘন উৎপাদন কৌশল, কারণ এখানে তুলনামূলক মূলধন বেশি এ বিন্দুতে, মূলধন হচ্ছে OK1 এবং শ্রম হচ্ছে OL1, ফলে এটি মূলধন ঘন উৎপাদন কৌশল। কার জন্য উৎপাদন করা হবে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মানুষের প্রয়োজনে উৎপাদন করা হয়, কিন্তু মানুষের অস্তিত্ব, মানুষের মূল্যবোধ তথা রাজনৈতিক মতাদর্শ দ্বারা এই সমস্যাটি প্রভাবিত হয়। সমাজের শ্রেণীবিভাগ, ক্রয় ক্ষমতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। ধনতান্ত্রিক অর্থনীতিতে অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থার মাধ্যমে দ্রব্য উৎপাদন ও বণ্টিত হয়ে থাকে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় নিয়ন্ত্রিত ও পরিকল্পিত দাম ব্যবস্থার মাধ্যমে সমাজের চাহিদা অনুসারে দ্রব্য উৎপাদিত ও বণ্টিত হয়। সুতরাং উৎপাদিত দ্রব্য সামগ্রী কার জন্য এবং কিভাবে বন্টন করা হবে তা নির্ধারণ করা প্রত্যেক সমাজের অন্যতম মৌলিক সমস্যা, যা চিরন্তন সমস্যা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এ পর্যন্তই ক্লাস থামবো। বাকি যে প্রশ্নটি রয়েছে, কিভাবে দক্ষভাবে উৎপাদিত হয় কিনা বা দক্ষভাবে বন্টন হয় কিনা, এই বিষয়টি আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমি আলোচনা করলাম তোমাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায় থেকে। অসীম অভাব এবং সীমিত সম্পদ দ্বারা এই অসীম অভাব পূরণের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা আলোচনা করেছি। সেই প্রচেষ্টা অর্থাৎ অসীম অভাব সীমিত সম্পদ দ্বারা পূরণের জন্য যে মৌলিক যে সমস্যাটির কথা, পল এ সলিউশন
উল্লেখ করেছেন তা হচ্ছে কি উৎপাদন করা হবে, কি পরিমাণে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এই বিষয়টি আলোচনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে আজকে যে ক্লাসটি করেছে এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা কিছু কিছু শিক্ষার্থী বলেছ স্যার বুক লিস্ট দেননি, এই যে আমি এখানে বুক লিস্ট দিয়ে দিয়েছি, সেই বুক লিস্ট তোমরা লিখে নাও অথবা তা সংগ্রহ করে নাও। এই যে এখানে বুক লিস্ট দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি লেখকের বই তোমরা ক্রয় করবে, কোনোভাবে গাইড বই ক্রয় করবে না। এবং যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো এই গ্রুপে সংযুক্ত হতে পারোনি তাদেরকে কিভাবে এই গ্রুপে সংযুক্ত হওয়া যায় তা তোমরা চেষ্টা করবে, কিভাবে এই গ্রুপে অংশগ্রহণ করা যায় তা তোমরা জানিয়ে দিবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেছো এবং তোমাদের যে জিজ্ঞাসা প্রশ্ন সেগুলো করেছো। এবং তোমরা আশা করি তোমাদের যে যে তোমাদের পরিচয়, যে তোমাদের ব্যবহার এবং তোমাদের বাক্য ব্যবহারের মধ্যে তোমাদের শিক্ষার্থীর পরিচয় তোমরা প্রদর্শন করবে। এবং যারা যারা আজকে যে কিছু শিক্ষার্থী যে ধরনের কথা বলেছ সেই কথাগুলো আশা করি তোমরা ডিলিট করবে। এখানে তোমরা তোমাদের যে প্রকাশ, তোমাদের ভিতরগত যে প্রকাশ তা তোমাদের বাক্যের মাধ্যমে বের হয়। আমরা চেষ্টা করি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। তোমরা আশা করি কাঙ্ক্ষিত আচরণ করবে এবং তোমরা তোমাদের চরিত্র গঠন, মেধা উন্নয়ন, মেধা বিকাশ এবং জাতির সম্পদ হিসেবে পরিণত হবে। তোমাদেরকে আগামী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের অর্থনীতি অনলাইন ক্লাস এখানে সম্পন্ন হলো। আল্লাহ হাফেজ।